কমরেড অমল চক্রবর্তী এবং আপনারা যারা আজকে এখানে এসেছেন এবং পথচারী দোকানি দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি সমস্ত বন্ধুদের আমাদের পার্টির তরফ থেকে, আমার নিজের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সভা কেন? আমার আগের বক্তাদের কাছ থেকে ঘটনার পরম্পরা এবং সে সম্পর্কে আমাদের পার্টি আগামী দিনের জন্য কি পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আমরা মনে করছি, যা গত 21 তারিখ থেকে সারা দেশে এরকম ছোট মাঝারি বড় জনসভা করে জনগণের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি। আমার আগের বক্তাগণ ঘটনার পরম্পরা সম্পর্কে খুব সুন্দরভাবে অনেক তথ্য তুলে ধরেছেন। সারা দেশের সাধারণ মানুষের সাথে আপনারাও জানেন, কাজেই সেগুলো আমার গলাও ভালো নেই, আমার সবগুলো কথা বলার প্রয়োজনও নেই। আমি যে কথাটা বলতে চাইছি, প্রথমত এই ঘটনা আমরা সারা দেশের মানুষ এতে দুঃখ প্রকাশ করেছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং আজকেও আমরা এখানে করছি। এই ঘটনার মধ্য দিয়ে প্রথমত কি দেখা গেছে, 22 তারিখ পহেলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, তার চাইতেও আরো গুরুতর অপরাধ যেটা করেছে, ধর্ম যাচাই করে করে খুন করেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী তাদের উপর আঘাত হেনে একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। কেন সে কাজটা করেছে? অতীতে অনন্ত না আগে 2000 সালে 2008-এ মুম্বাইয়ে, 2016 সালে উরিতে, 2019 সালে পুলওয়ামাতে এরকমই এই পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, আরও হয়েছে। কিন্তু এই পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা এই কতগুলো ঘটনা খুব উল্লেখযোগ্য। কিন্তু কোথাও ধর্ম জিজ্ঞেস করা হয়নি। কেন হয়েছিল? পেহেলগামে এই ঘটনার পর ভারতবর্ষের মানুষকে ভাগ করার জন্য, যাতে দুটি ধর্মে, দুটি সম্প্রদায়ে এই ভারতবর্ষের মানুষ বিভাজিত হয়। কিন্তু সন্ত্রাসবাদীদের সে উদ্দেশ্য সফল হয়নি। বাইশ তারিখ ঘটনার পর থেকেই এই দেশের 140 কোটির বেশি মানুষ তারা সোচ্চার হয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতবর্ষে একটা বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যে দলেই সরকার থাকুক, বিরোধী দলও থাকে,
শাসক দল এবং বিরোধীদের নানা বিষয়ে ঐকমত্য হয় না, বিরোধিতা থাকে। কিন্তু 22 তারিখ থেকেই এদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বিরোধী দল এক কাট্টা হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। খুনিদের ধরার জন্য, তাদের শাস্তি দানের জন্য, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য। আমাদের মতপার্থক্য যাই থাক, আমরা সরকারের পাশে আছি। এখানে থেমে নেই। উরির ঘটনা, তারপর পুলওয়ামার ঘটনা, আরো ছোটখাটো এরকম হত্যাকাণ্ড হয়েছে সন্ত্রাসবাদীদের দ্বারা জম্মু কাশ্মীরে। কিন্তু কোনো ঘটনার পর কাশ্মীর উপত্যকা এবং জম্মু এলাকার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এভাবে হাজারে হাজারে রাস্তায় অতীতে কখনো নামেনি। 23 তারিখ গোটা কাশ্মীর উপত্যকা, মুসলিম সংখ্যাধিক্য এলাকা, জম্মু হিন্দু সংখ্যাধিক্য এলাকা একাকার হয়ে এক সুরে রাস্তায় নেমেছে। সন্ত্রাসবাদের নির্মূল চাই, অপরাধীদের গ্রেপ্তার করা চাই। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশে প্রধানমন্ত্রীর তখতে যিনি থাকুন, রাষ্ট্র পরিচালনায় যে দলই থাকুন, তার ভূমিকা কি হওয়া উচিত ছিল? ভূমিকা হওয়া উচিত ছিল গোটা দেশবাসীকে সাথে নিয়ে এরকম সমর্থনকে পুঁজি করে শুধু কিছু সন্ত্রাসবাদীকে আটক করা, তাদেরকে নিকেশ করা সুযোগ পেলে অবশ্যই করতে হবে। কিন্তু শুধু কিছু সন্ত্রাসবাদীকে খুন করলে সন্ত্রাসবাদ খতম হয়ে যায় না, শেষ হয়ে যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক এবং জাতীয় সমস্ত স্তরে সে ব্যবস্থা গ্রহণ করা দরকার। তা না হলে পরে সন্ত্রাসবাদ নির্মূল হয় না। এ ঘটনার পর কেন আমরা সিপিআইএম, শাসক দলও তো এরকম ভাবে এ ঘটনা নিয়ে অন্যভাবে জল ঘোলা করা, মানুষের আবেগকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায় করার জন্য চেষ্টা হয়েছে এবং হচ্ছে এবং আরো হবে। কিন্তু প্রকৃত ঘটনাগুলো ব্যাখ্যা করে আজ পর্যন্ত শাসক দলের তরফ থেকে বা তাদের পরিচালিত সরকারগুলোর তরফ থেকে কোনো কর্মসূচি নেওয়া হয়েছে? কোথাও না। ত্রিপুরাতেও না, কাশ্মীরেও না, দিল্লিতেও না, কোথাও না। এই পার্টি যখন বিরোধী দলে ছিল, সেই 2000 সাল যখন অনন্তনাগে ঘটনা হয়, 2008 সাল মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেল সহ আরো বহু জায়গাতে ঘটনা হয়। আজকের যারা রাষ্ট্রনেতা
কি বলেছেন সেদিন তারা? সীমান্ত সামলায় কেন্দ্রীয় সরকার, দেশের সেনাবাহিনী পরিচালনা করে কেন্দ্রীয় সরকার। তারপরেও কি করে, কি স্থলসীমা, কি জলসীমা, এগুলি অতিক্রম করে সন্ত্রাসবাদীরা আমাদের দেশের অভ্যন্তরে এরকম ঘটনা করার সাহস পায়। তো 2016 সাল উরি, তখন সরকারিকে 2019 সালের পুলওয়ামার ঘটনায় যখন ঘটে তখন সরকারিকে, আর এই 2025 সালের এই পেহেলগামের ঘটনায় যারা কারা সরকার চালান, তখন কি বলা হয়েছিল? কাশ্মীরে সন্ত্রাসবাদের জন্ম দেওয়ার পেছনে মূল উৎস বা মূল কারণ আর্টিকেল 370 সংবিধানের 370 ধারা 35A উপধারা। যতদিন না এই ধারাগুলাকে তুলে দেওয়া যায়, কাশ্মীর সন্ত্রাসবাদ কবলিত থাকবে। তো 19 সালে সেই ধারাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে জবরদস্তি করে। 2016 সালে কি বলা হয়েছিল? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তার বয়স, প্রধানমন্ত্রীত্বের বয়স তখন 2 বছর। এই যে ভারতবর্ষের সন্ত্রাসবাদ, নকশালবাদ, কালোবাজারে একটাই কারণ, 500,000 টাকার নোট। এই 500,000 টাকার নোট আমাদের দেশের কালোবাজারে সন্ত্রাসবাদী এবং বিদেশের মাটিতে বসে যারা ভারতবর্ষে এই গোলযোগ সৃষ্টি করতে চায়, তাদের চাইদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা। এই 500,000 টাকার নোট বাতিল হলে চিরতরে সন্ত্রাসবাদ খতম হবে, নকশালবাদ খতম হবে, কালোবাজারি খতম হবে। শুধু তা না, ভারতবর্ষের বেকার সমস্যা, অর্থনৈতিক বৈষম্য, আঞ্চলিক বৈষম্য, তারও সমাধান ঘটানোর জন্য এই 500,000 টাকা কালো নোট বাতিল হওয়ার পর লক্ষ লক্ষ কোটি টাকা সরকারের হাতে আসবে। সেই টাকা দিয়ে এই দেশের অপার শান্তি স্থাপন করা যাবে এবং উন্নয়নে সে অর্থ খরচ করা যাবে। 500,000 টাকা নোট বাতিল হয়েছে, 370 দ্বারা উঠিয়ে দেওয়া হয়েছে, 35 ক উপধারা উঠিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরকে 2 টুকরো করে কেন্দ্রশাসিত রাজ্য অবদমিত করা হয়েছে, অবনমন ঘটানো হয়েছে। শুধু তা না, 22শে এপ্রিল যেদিন ঘটনা ঘটেছে তার ঠিক 14 দিনের মাথায়, 2 সপ্তাহ মাথায়, 7 এবং 8 এপ্রিল 2 দিন ধরে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইউনিফাইড কমান্ড, সেনাবাহিনী, সিআরপিএফ, বিএসএফ, ইন্দো টিবেটান পুলিশ এবং রাজ্য পুলিশ সবগুলো নিয়ন্ত্রণে ভারত সরকার। কাশ্মীরে একটা নির্বাচিত সরকার থাকলেও তার মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহর একজন হোমগার্ডকে ট্রান্সফার করার তার ক্ষমতা নেই। সেই ইউনিফাইড কমান্ডের সভা করেছে অমিত শাহ 7 এবং 8 এপ্রিল।
সেখানে শ্রীনগরে বসে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, সন্ত্রাসবাদ का ইকোসিস্টেম খতম हो गया। যে সন্ত্রাসবাদীদের তাদের যাবতীয় উৎস, নেটওয়ার্ক, তাদের যারা পারপেট্রেট করে নানাভাবে তাদেরকে কাজে লাগায়, এই সবগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, একটার সাথে একটা যোগাযোগ নেই। অর্থাৎ সন্ত্রাসবাদ তার আর মাথা তুলে সেরকম ভাবে আঘাত করার কোনো ক্ষমতা নেই। কাশ্মীর এটা এখন শান্তির প্রদেশ, আর 14 দিনের মাথাতে এই ঘটনা ঘটিয়ে দিল। কিন্তু কাশ্মীরের মানুষ তারা সন্ত্রাসবাদের কাছে মাথা নোয়াননি। আর এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আরএসএস, বিজেপি, অপারেশন সিন্দুর বা তিরঙ্গা যাত্রা এরকম করে এই দেশের মানুষকে সেই সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞেস করে করে খুন করার পর দেশের মানুষকে ভাগ করার জন্য যে চেষ্টা করেছিলেন, প্রায় একই কায়দায় কোথাও তিরঙ্গা যাত্রা, কোথাও বিজয় উৎসব। কিসের বিজয় উৎসব? এগুলো করার নামে আপনারা শুনেছেন দেশের বিভিন্ন প্রান্তে কি ঘটনা ঘটেছে। এই ত্রিপুরাজ্যেও নাই নাই করে 1 ডজনের বেশি এখন সামাজিক মাধ্যমে সবাই লেখালেখি করে এটা নাগরিকের অধিকার, রাষ্ট্রকে প্রশ্ন করার অধিকার নাগরিকদের। যে পুলওয়ামা ঘটনা ঘটার পরে সে ঘটনাকে পুঁজি করে 2019 সালে লোকসভার বৈতরণী পার হয়ে গেল, বিজেপি 303টা আসন নিয়ে ক্ষমতা দখল করলো। সেই পুলওয়ামা ঘটনার তদন্ত রিপোর্ট কোথায়? পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে আর একজনও সন্ত্রাসবাদী বা তার সহযোগী কেন ধরা পড়ল না? সেই ফাইল কোথায় চাপা পড়ে রইল? নাগরিকের অধিকার। যারাই প্রশ্ন করেছে, এই ত্রিপুরাজ্যের মধ্যেও ধর্মনগর থেকে, আমবাসা থেকে, এই আগরতলা থেকেও, বিশালগড়, উদয়পুর থেকে তাদেরকে গ্রেফতার করে কাউকে 1 সপ্তাহ, কাউকে 2 সপ্তাহ করে সেখানে অন্যায় ধারা চাপিয়ে শাস্তি দেওয়া হয়েছে। এবং তাদের মধ্যে বেশিরভাগ হলো ধর্মীয় সংখ্যালঘু। আর এই সমস্ত সারা দেশে অপারেশন সিন্দুর বা বিজয় উৎসবের নামে যে জিগির তোলা হয়েছে, দুর্বৃত্তনা, জিঙ্গুইজম, দেশের মানুষকে ভাগ করা সন্ত্রাসবাদীরা একভাবে চেয়েছে, আর দেশের শাসক দল আরো অন্যভাবে এটাকে আরো বড় করে এই দেশের মানুষকে ভাগ করার চেষ্টা করেছে। এই হলো দুটি আলাদা সত্তা হলেও উদ্দেশ্য একটাই। কিন্তু সেই জায়গায় এই ঘটনায় যারা ভিকটিম, যে 26 জন লোক খুন হয়েছে, তার 24 জন ভারতীয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের, একজন নেপালি নাগরিক আর একজন কাশ্মীরের নাগরিক আদিল শাহ। আদিল শাহকে তো খুন করতো না। যে ধর্ম জিজ্ঞেস করলে খুন হয় সে ধর্মাবলম্বীও না, কিন্তু একজন মানুষ হিসাবে, ভারতীয় হিসাবে
চোখের সামনে যখন নিজের দেশবাসী খুন হয়, নিজের প্রাণের মায়াকে তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছে। সে ঘটনাগুলির পর পেহেলগামে যখন এই ঘটনার কয়েক ঘন্টার পরও প্রশাসন অনুপস্থিত, নিরাপত্তা কর্মীরা অনুপস্থিত, কি বলেছে ভিকটিম পরিবারের সদস্যরা? আপনারা শুনেছেন, কমরেড অমল বলেছে কেরালার একটা মেয়ে তার বাবা সহ গেছেন, মেয়েটার নাম আরতি মেনন। আমাদের পার্টির কেন্দ্র কমিটির সভা গেছে গত 3 থেকে 5 তারিখ। আমাদের কেরালার মাননীয় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলছিলেন রাজনৈতিক দিক থেকে সেই পরিবারটা বিজেপির খুবই কাছের। তো গুডি মিডিয়া যারা আরএসএস বিজেপির এই প্রচারকে তুঙ্গে তোলার জন্য দিন রাত 24 ঘন্টা খেটে নানা গল্প সাজিয়ে দেশের মানুষের কাছে যারা এইভাবে প্রচার করে খুব চেষ্টা করেছিল আরতি মেননকে উস্কিয়ে তার থেকে এমন কতগুলি শব্দ বের করা যাতে কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে যায়। আরতি মেনন তাদের মুখের ওপর জবাব দিয়েছে, হ্যাঁ, আমার প্রাণপ্রিয় বাবা, জন্মদাতা বাবা, তাকে হারিয়েছি। কোনো কিছুর বিনিময়ে আমার এই বাবার যে মৃত্যু, এটাকে আমি তুলনা করতে পারবো না। কিন্তু এত বিশাল ক্ষতি আমার পরিবারের, আমার ব্যক্তিগতভাবে, তার সাথে এই ঘটনা আমাকে অন্যদিক থেকে একটা কম্পেনসেশনও দিয়েছে। সেটা হলো 2 জন ভাই পেয়েছি আমি কাশ্মীরে। সেখানে যখন প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, শুধু আমার পরিবারকে না, আমাকে না, যে কাশ্মীরিদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে কে কাকে তাড়াতাড়ি উদ্ধার করে কার বাড়িতে নিয়ে রাখবে, কে কত তাড়াতাড়ি কাকে ওই শ্রীনগরে পাঠিয়ে প্লেন ধরিয়ে দেবে। কোনো হোটেলওয়ালা, গাড়িওয়ালা কেউ একটা নয়া পয়সা রাখেনি, প্রত্যেকটা পরিবার বলেছে। আর সেনাবাহিনীর, এই নৌবাহিনীর যে কলোনেল, তার স্ত্রী হরিয়ানার, তাকে পরিচিত করার চেষ্টা করা হয়েছিল। কি বলেছে? না, এই অন্যায় কাশ্মীরিদের না, এই ঘটনায় কাশ্মীরিদের কোনো ভূমিকা নেই, বরঞ্চ ওরা আমাদেরকে বাঁচিয়েছে। বরঞ্চ আজকে দেশের শাসক দল, যে আমাদের দেশের যে কর্পোরেট হাউস, একচাটিয়া পুঁজি, এবং এই দেশের যে সাম্প্রদায়িক শক্তি, তাদের যে নেক্সাসে কর্পোরেট এবং কমিউনাল, এই দুইটা যুগলবন্দিতে আজকে দেশের এই সর্বনাশ। হোটেলওয়ালারা যখন আমাদের পয়সা রাখছে না, গাড়িওয়ালারা আমাদের গাড়ি রাখছে না, বাড়িতে নিয়ে খাইয়েছে, দাইয়েছে, তখন ইন্ডিগো, স্পাইস জেট, আকাশা, এয়ার ইন্ডিয়া গলা কেটে, কারণ আমাদের ফিরতে হবে তাড়াতাড়ি, আমাদের টিকিট পাঞ্চাল করে, যে টিকিটটা আমরা কিনেছিলাম 3000, 4000 টাকায়, সে টিকিট দাম দিতে হয়েছে আমাদের 30,000, 35,000, 40,000। সরকার কোনো ভূমিকা নেই, সরকার অনুপস্থিত।
শুধু এখানেই কি এটা থেমে আছে? আপনি শুনেছেন এবং সকলে জানেন 22 তারিখ ঘটনা হলো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তখন তিনি সৌদি আরবে রাষ্ট্রপ্রধান, ঠিক আছে যাবেনই তো, দেশের জন্য অন্য দেশে গিয়ে নানা ধরনের চুক্তি উক্তি করবেন, আপত্তি কিছু নেই। কিন্তু আশ্চর্যের হলো গত 11 বছরে এরকম কোন বিপর্যয়কর ঘটনা হয়, আমাদের প্রধানমন্ত্রী সাহেব হয় বিদেশে নতুবা কোনো জঙ্গলে। পুলওয়ামার ঘটনার সময়তেও 4 ঘন্টা ধরে নাকি প্রধানমন্ত্রীকে যোগাযোগই করতে পারছিল না আমাদের গোয়েন্দা দপ্তর, আমাদের দেশের আরক্ষা দপ্তর। তারা ঠিক আছে, আমি এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক আছে আমি বলবো না, নিন্দুকেরা বলে তাই বললাম। তিনি তড়িঘড়ি করে যাত্রা প্রিমেচিওর, অর্থাৎ শিডিউল অনুযায়ী যতদিন থাকার কথা ছিল, যত মিটিং টিটিং করার কথা ছিল, এগুলো বাতিল করে তিনি দৌড়ে আসলেন। 22 তারিখ ঘটনা, 23 তারিখে নোটিশ হলো, 24 তারিখে পার্লামেন্টে যে সমস্ত দলের প্রতিনিধিত্ব আছে তাদেরকে নিয়ে সর্বদলীয় মিটিং হয়। আমি যখন সাংসদ ছিলাম, আমাদের দলের চিফ হুইপ ছিলাম আমি, অনেক সভাতে আমাকেও থাকতে হয়েছে। সবাই গিয়ে গেছেন, এরকম একটা ঘটনা। এদিকে টেলিভিশনে ব্রেকিং নিউজ হচ্ছে, প্রধানমন্ত্রী তার সফর কাটছাট করে দেশে ফিরছেন। তো দেশে ফিরে তার কি করা উচিত ছিল? প্রথম সেই সর্বদলীয় মিটিংয়ে অংশগ্রহণ করা, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। হ্যাঁ, মিটিং টিটিং করেছেন প্রশাসনের ভেতরে, ঠিক আছে, কিন্তু গোটা দেশবাসীকেও যেভাবে দেশবাসী নেমে এসছে ঠিক তেমনিতে দেশবাসীকেও সেভাবে উদ্বুদ্ধ করা উচিত ছিল না। 24 তারিখ তিনি এসেই সুজা চলে আসলেন বিহারের মধুবনীতে। এখানে এসে বক্তৃতা করছেন, মঞ্চ কাঁপাচ্ছেন। सिंधु नद में जो पानी बह रहा है उस पानी का साथ ये खुल नहीं बह सकता है। तो वो কথাটা আপনি দিল্লিতে বসে সর্বদলীয় মিটিংয়ে বলুন, আপনি সমস্ত চ্যানেলকে ব্যবহার করে গোটা সবক শেখাতে হবে। হ্যাঁ, শেখাতে হবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা বলি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের আত্মঘাতী বোমা, সন্ত্রাসবাদীদের হামলাতে সেখানে ডজনে ডজনের লোক খুন হয়, তারও অতিষ্ঠ। তো সেই জায়গায় যদি আমরা গোটা পাকিস্তানকে দায়ী করি, তাহলে আজকে যারা পাকিস্তান রাষ্ট্র চালায়, পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র, যাদের ষড়যন্ত্রের ফলে, মদতের ফলে বিগত 7 দশকের বেশি সময় ধরে আমাদের এই সীমান্তে এই আগুন জ্বলছে, তার পেছনে তাদের সমর্থন আসবে, যেটা অনুচিত। যে কারণে সেই প্রথম সর্বদলীয় মিটিং 24 তারিখ, তারপরে মে মাসের 8 তারিখ, এবং আরো নানা ফোরামে, শুধু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না, এই দেশের সমস্ত দায়িত্বশীল নাগরিক, রাজনৈতিক দল, তারা বলেছে পার্লামেন্টের বিশেষ সভা আহ্বান করুন, দেশবাসীকে অবহিত করুন, দেশবাসীকে এই ঘটনার সাথে
আরো গভীরভাবে যুক্ত করুন। আর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে, কূটনৈতিক স্তরে, রাজনৈতিক স্তরে, সমস্ত স্তরে সেরকম একটা উদ্যোগ হোক। 2000 সালের পর, 2008 সালের পর, 2008 সালে যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, তিনি নরম, হুঙ্কার দিতে জানেন না। কিন্তু বোম্বে ঘটনার পর অমল বলেছে এই যে FATF, আন্তর্জাতিক যে এই রাষ্ট্রসংঘের অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দেশ, তারা ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এইসব জায়গাগুলো থেকে যদি ঋণ টিন পেতে হয়, সহযোগিতা পেতে হয়, তাহলে এই FATF এর অনুমোদন প্রয়োজন হয়। ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে তখন সমস্ত তথ্য প্রমাণ কিভাবে মুম্বাইয়ে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে, এগুলো প্রমাণ করেছে আন্তর্জাতিক ক্ষেত্রেতে পাকিস্তান বহু বছর কোণঠাসা ছিল, তারা সহযোগিতা পায়নি। IMF ঋণ দেয়নি, ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয়নি, এবং রাষ্ট্রসংঘের এরকম সন্ত্রাসবাদী বিষয়ক কমিটিগুলোতে স্থান পায়নি। এটা সন্ত্রাসবাদীদের মদতদাতা দেশ হিসাবে পাকিস্তানের পেছনে প্রায় একটা ট্যাগ লেগে গেছিল। কিন্তু এই ঘটনার পর এটা প্রায় কাকতালীয়। পাকিস্তানের অর্থনীতি খুব ভালো না, খুব খারাপ, স্বাভাবিক। তাকে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ চাই, IMF এর ঋণ চাই। এই পেহেলগামে রক্ত তখনও শুকোয়নি। ভারত সরকারের যারা প্রতিনিধি ওই সমস্ত সংস্থানগুলোতে, ভারত সরকারের তরফ থেকে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরাসরি চিঠি লিখেছেন IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, কেন পাকিস্তানকে এই ঋণ দেওয়া বন্ধ করুন। শুনেনি। আন্তর্জাতিক মহলকে বিশ্বাস করাতে পারেনি। এটা দুর্ভাগ্য। 144 কোটি ভারতীয় দুর্ভাগ্য। 26 জন লোক আমাদের খুন হয়ে গেল। এরপরে যে কয়েকদিনের যুদ্ধে সেখানে আরো কয়েকশো লোক খুন হলো, এত ধ্বংস হলো। কিন্তু অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কমিউনিটি আমাদের এই কান্না, আমাদের এই কষ্ট, আমাদের অনেক মা বোনের যে সিঁদুর চিরতরে মুছে গেল, আমরা বিশ্বাস করাতে পারিনি। কেন? ভারত সরকারের এই ভূমিকার কারণে, ভারত সরকারের এই নীতির কারণে। কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই তিনি দেবেন, এতে কোনো অন্যায় না, দেওয়াই উচিত। এবং সেখানে তিনি 3 দফা নীতি ঘোষণা করেছেন। কি নীতি? কোন দেশ থেকে যদি, সে দেশের মাটি থেকে যদি সন্ত্রাসবাদীরা আমাদের দেশে হামলা করে, সেই পুরো দেশকে, অর্থাৎ সে দেশের রাষ্ট্র ব্যবস্থা এবং জনগণকে তার উপরে শাস্তি পেতে হবে। দ্বিতীয় হলো, তাদেরকে ওয়ার্নিং দেওয়ার পরে যদি কোনো এরা সতর্ক না হয়, সংযত না হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে, তাদের নির্মূল করে দেওয়া হবে। তৃতীয় হলো, সে দেশের সাথে যদি আমাদের কোনো
আন্তর্জাতিক পারস্পরিক কোনো চুক্তি থাকে, চুক্তি বাতিল হবে। কি ইঙ্গিত করেছেন? ইঙ্গিত হলো পাকিস্তানের সাথে আমাদের সিন্ধু নদীর জল ভাগাভাগি নিয়ে আন্তর্জাতিক নিয়মে একটা চুক্তি আছে, সেই চুক্তি বাতিল হবে। সেই জলে পাকিস্তানের কয়েকটা প্রদেশে পানীয় জল, সেচ সবটাই চলে। এগুলি বন্ধ করে দেওয়া মানে, যদিও কতটুকু জল বন্ধ করতে পারবেন আমি জানি না, এই হিমালয় থেকে নেমে আসা জল কোন জায়গায় বাদ দিয়ে কোন জায়গাতে সেরকমভাবে ক্ষেত্র তৈরি করে আপনি জল রাখবেন, আসলে কিছুই করতে পারবেন না। এতে কি হলো? যে কথাটা সিপিআইএম বারবার বলে আসছে, পাকিস্তানের সরকার আর পাকিস্তানের জনগণ এক না। সরকার সন্ত্রাসবাদীদের মদত দিতে পারে, কিন্তু জনগণ না। আর সেই জায়গায় যখন এই পদক্ষেপ গ্রহণ করা হবে, পাকিস্তানের 20 কোটি মানুষ, তাদেরকেও জঙ্গি আর পাকিস্তানি একাকার করে দেওয়া হবে, আর গোটা পাকিস্তানের সাথে ভারতবর্ষের মধ্যে যুদ্ধ লাগানোর মতো একটা তৈরি হবে। আমরা বলছি এটা ভুল, এটা অন্যায়। এভাবে সন্ত্রাসবাদ দমন করা যায় না। আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে সন্ত্রাসবাদ ছিল, অমল বলেছে, আপনারা সকলেই সাক্ষী। সেই সময় তো আমরা বলেছি 3-prong পলিসি, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, টিএসআর, পুলিশ আরো বেশি মোতায়েন করতে হবে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরো কঠোরভাবে এদের মোকাবেলা করার জন্য এদের সমন্বয় করে তুলতে হবে, মোকাবেলা করতে হবে। তার মানে এটাই একমাত্র সমাধান না। দ্বিতীয় হলো পলিটিক্যাল ডায়ালগ। যদি জনগণ এবং নিরাপত্তা বাহিনীর চাপে সন্ত্রাসবাদীরা মাথা নোয়াতে বাধ্য হয়, আলোচনা করতে বাধ্য হয়, বসুন, ভারত সরকার তুমি মধ্যস্থতা করো। এইভাবে টিএনবি চুক্তি হয়েছে, এনএলএফটি চুক্তি হয়েছে, নানাভাবে এসেছে আমাদের সময়েতেও, পরবর্তী সময়েতেও। তৃতীয় হলো যে অনুন্নয়ন, পশ্চাৎপদতা, জনগণের একটা অংশের মধ্যে এই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা জন্মগ্রহণ করে, এটাকে নির্মূল করার জন্য আমাদের সাধ্যের মধ্যে থেকে যতটুকু উন্নয়ন ঘটানো যায় ঘটাতে হবে। সে হাত ধরেই তো এই এডিসি এলাকাতে রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্কুল, কলেজ, হাসপাতাল, তার সাথে বন আইনে লড়াই করে 12 লক্ষ কানি বনভূমি তার অধিকার আদায় করে ট্রাইবেল এলাকাতে রাবার বাগান করে দেওয়া হয়েছে। কিছু সরবরাহতে পত্র পত্রিকা লিখেছে that terrorism in Tripura that was not countered by only the security forces. শুধু সিকিউরিটি ফোর্সেস তাদের দ্বারা না, এর পেছনে একটা বিগ হিস্ট্রি। ত্রিপুরাজ্যের রাবার প্ল্যান্টেশন, এমনিতে ত্রিপুরাজ্য আজকে সারা দেশের মধ্যে 2nd লার্জেস্ট রাবার প্রডিউসিং স্টেট হয়নি। উগ্রপন্থা দমনে, মানুষের মধ্যে এ বৈরিতা, বিচ্ছিন্নতা, এটাকে নিরসনে নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক উদ্যোগ এবং উন্নয়ন, এই তিনটা মিলে 3-prong পলিসি কাজ করেছে বলে এই ত্রিপুরাজ্যে এনএলএফটি, টাইগার ফোর্স, টিএনবি এগুলো সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে বলবো না, কারণ সন্ত্রাসবাদ তার উৎসকে যদি আপনি দমন না করেন আবার মাথাচাড়া দেবে, কিন্তু সেটাকে কন্টেইন করা গেছে। তো আজকে এই জায়গাতেও অনেকে হয়তো বলবেন যুদ্ধবিরতি হয়েছে,
সীমান্তে গোলাগুলি বন্ধ হয়েছে, শাসক দলের মদতে সারা দেশে বিজয় উৎসব হয়েছে, তিরঙ্গা র্যালি হয়েছে, তো সন্ত্রাসবাদ তো আর নাই। ঘটনা কি তাই? আমাদের দেশের শাসক দলকে সে গ্যারান্টি দিতে পারে? পুলওয়ামার পর তো বলা হয়েছিল, পারেনি। কারণ সন্ত্রাসবাদ, কিছু সন্ত্রাসবাদী খতম হয়েছে, কিন্তু সন্ত্রাসবাদ খতম হয়নি। এখন সে সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে গেলে পরে যুদ্ধই সমাধান না। যুদ্ধ একটা সাময়িক পদক্ষেপ হতে পারে, হয়েছেও, কিন্তু তার সাথে যেটা দরকার কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে পদক্ষেপ। আর সে লড়াই কাশ্মীরের জনগণকে যদি যুক্ত না করা হয়, এই যুদ্ধ থামবে কেন? এই যে এতগুলি ঘটনার পর, এই পেহেলগামের পর গোটা কাশ্মীর রাস্তায় নেমেছে। কাশ্মীরের যারা গোরসওয়াররা, কাশ্মীরের গাড়িওয়ালারা, হোটেলওয়ালা বলেছে এই আক্রমণ, এই খুন তো পর্যটকদের উপরে না, এই গুলি তো চালিয়েছে কাশ্মীরিদের বুকের উপরে। আর আদিল শাহ সেই জায়গাতে কাশ্মীরিদের পক্ষ হয়ে প্রমাণ করেছে কাশ্মীরিয়াত, অর্থাৎ কাশ্মীরের তাদের যে এই দেশ সম্পর্কে ভাবনা, ভারতীয় সম্পর্কে ভাবনা, ভারতবর্ষ সম্পর্কে ভাবনা, আদিল শাহ হলো তার নমুনা। তো সেই জায়গায় যে 5 দফা দাবি আমরা করছি, কি দাবি? যারা এই ঘটনায় যুক্ত, শুধু যারা সেদিন খুন করেছে ট্রিগার চেপে তারা না, তার পেছনে যারা কলকাঠি নেড়েছে, চিহ্নিত করুন, পাকড়াও করুন, শাস্তি দিন। সীমান্তের পার থেকেও পাকিস্তান যাতে তাদেরকে আমাদের দেশে তুলে দিতে হয় সরকারের কাছে, আন্তর্জাতিক স্তরে সে চাপ দিন। 2, যত তাড়াতাড়ি সম্ভব পার্লামেন্টের বিশেষ অধিবেশন আহ্বান করুন, সারা দেশকে জানান। 3, কোন রাজ্য কেন্দ্রশাসিত রাজ্য থেকে এ যাবৎ স্বাধীনতার পর উন্নীত হয়। ত্রিপুরা 72 সালে কেন্দ্রশাসিত রাজ্য থেকে পূর্ণ রাজ্য উন্নীত হয়েছি আমরা। মিজোরাম হয়েছে, মেঘালয় হয়েছে, মণিপুর হয়েছে, কিন্তু পূর্ণ রাজ্য, কেন্দ্রশাসিত রাজ্য বা অর্ধরাজ্য হয় নজিরবিহীন। তো কাশ্মীরকে 2 টুকরা করেছো, ঠিক আছে, লাদাখকে কি করবে তোমরা আমরা জানি না, কিন্তু জম্মু এবং কাশ্মীর এটাকে আবার তার কোনো জায়গায় ফিরিয়ে দাও। 4, এই যে 3-4 দিনে যে যুদ্ধে সীমান্তে বহু ক্ষতি হয়েছে, শত শত কৃষকের জমি জমা সম্পদ ধ্বংস হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করো। 5, যে কথাটা বারবার আমরা বলছি, আন্তর্জাতিক, কূটনৈতিক, রাজনৈতিক এই পদক্ষেপ নাও। একতরফাভাবে ওই সিন্ধু নদ চুক্তি বাতিল করে দিয়ে পুরো পাকিস্তানিকে ভারতবাসীর শত্রু তৈরি করা, এটা হবে বিপদ। আমরা সারা দেশবাসীর কাছে আমরা জানাচ্ছি, আর ওভারঅল যেটা আহ্বান জানাচ্ছি, সাম্প্রদায়িক ঘৃণা নয়, বিভাজন নয়, বরঞ্চ আমাদের 140 কোটির বেশি মানুষকে যাতে এই জাতীয় বিপর্যয়ে, জাতীয় বিপদে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা পেতে পারি,
শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তোলার জন্য সর্বত্র সেরকম ব্যবস্থা গ্রহণ করুন। এই দাবি নিয়ে আমাদের সারা দেশে প্রচার। আমরা আহ্বান জানাচ্ছি, শুধু এরকম সভা করে নয়, যেখানেই যেভাবে জনগণের কাছে এই ঘটনা, এই আলোচনা উঠলে আমাদের বলার সুযোগ আছে, ব্যাখ্যা করার সুযোগ আছে, সঠিক তথ্য তুলে ধরে প্রকৃত একজন দেশপ্রেমিক ভারতীয় হিসাবে সে ভূমিকা আপনারা সকলে নেবেন এই আশা ব্যক্ত করে আবারও সকলকে অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।